বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো যে যেখানে আছো। তোমাদের সাথে আজকে আমি প্রিন্সিপালস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এবং ইন্টারমিডিয়েট ফিনান্স ও ব্যাংকিংয়ের মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন সংক্রান্ত একটু আলোচনা করব। আমরা প্রথমে যেটি জানবো, ক্যাপিটাল কি, বাজেটিং কি এবং লং টার্ম ফিনান্স কি। ক্যাপিটাল হলো যে কোনো ব্যবসায়ী তার ব্যবসায়ে নিজের যা কিছু নিয়োজিত করে সেগুলো হচ্ছে ক্যাপিটাল। তাহলে নিজের কী নিয়োগ করে? নগদ অর্থ নিয়োজিত করতে পারে, সে কোনো দীর্ঘমেয়াদী সম্পত্তি সে নিয়োজিত করতে পারে, ধার করে কারোর কাছ থেকে টাকা আনতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে তার কি ক্যাপিটাল। তো ক্যাপিটাল বাজেটিংটা কি? ক্যাপিটাল বাজেটিং হলো তোমার এই যে টাকা, তোমার সম্পত্তিগুলো, এইগুলো আসলে তুমি কোথায় বিনিয়োগ করবে, কোথায় বিনিয়োগ করলে তোমার ক্যাপিটালটা নিরাপদ থাকবে এবং ঝুঁকি হ্রাস পাবে। হ্যাঁ, অর্থাৎ তোমার অর্থটাকে উপযুক্ত জায়গায়, উপযুক্ত অপশানে, উপযুক্ত প্রকল্পে বিনিয়োগ করাটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তো এই আলোচনাগুলোর যে উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমরা এখান থেকে জানবো ক্যাপিটাল বাজেটিংয়ের বিভিন্ন টেকনিক, ডিফারেন্ট টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং। Then we will learn how to calculate capital budgeting, how to make decisions after calculations, strengths and weakness of different methods. এটুক পর্যন্তই জানবো। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজ, এগুলো আমরা পরবর্তী একটি টিউটোরিয়ালে জানবো। First of all, let us know what are the ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ক্যাপিটাল বাজেটিং। অর্থাৎ মূলধন বাজেট করতে গেলে, তুমি তোমার ক্যাপিটালকে বাজেট করতে গেলে কোন বিষয়গুলো তোমাকে ভাবতে হয়, কোন বিষয়গুলো তোমাকে প্রভাবিত করে। তো এখানে একটু যেটা বলা আছে, ক্যাপিটাল বাজেটিং রেফার্স টু দ্য টেকনিক্স ইউজড ফর মেকিং লং টার্ম ইনভেস্টমেন্ট। অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং টেকনিকগুলো বলতে বোঝায় যে, বা ক্যাপিটাল বাজেটিং বলতে বোঝায় যে সমস্ত টেকনিকগুলো আমরা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে সমস্ত কৌশল অবলম্বন করি সেগুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফর্মাল প্রসেস। অর্থাৎ এটা একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া ফর দ্য অ্যাকুইজিশন অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল। It involves firms' decisions to invest its current funds for addition, disposition, modification and replacement of fixed asset. অর্থাৎ এই ক্যাপিটাল বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিভাবে বর্তমান ফান্ডকে নতুন কোনো সম্পত্তি অ্যাড করার জন্য আমরা বিনিয়োগ করব, কিংবা ডিসপোজ করার জন্য, অর্থাৎ কোনো অ্যাসেটকে আমরা সরিয়ে দিতে চাই, এটা বদলাতে চাই, মডিফাই করতে চাই, এবং রিপ্লেসমেন্ট অফ ফিক্সড, অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি যদি আমি রিপ্লেস করতে, অর্থাৎ এটা বদলায়া কোনো একটি চলমান সম্পত্তিকে বদলায় অন্য কোনো একটি সম্পত্তি আমরা ইনভেস্ট করতে চাই। এটার ক্ষেত্রে যেই বিষয়গুলো আমাকে প্রভাবিত করে, আমি কিভাবে ক্যাপিটাল বাজেটিং করব, এটা করতে গেলে যে বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস, তোমার ফান্ডের কতটা অ্যাভেলেবল আছে, স্ট্রাকচার অফ ক্যাপিটাল, ট্যাক্সেশন পলিসি, গভর্নমেন্টের পলিসি, lending policy of financial institutions, immediate need of the project, working capital, trend of earnings, capital return. অর্থাৎ এই বিষয়গুলো তোমার ক্যাপিটাল বাজেট করতে গেলে প্রভাব বিস্তার করতে পারে। এখন আমি যদি আমার ক্যাপিটালকে উপযুক্ত জায়গায় রাখতে চাই, আমার ইনভেস্ট করতে চাই, তাহলে কী টেকনিক অবলম্বন করা যায়? ক্যাপিটাল বাজেটিং টেকনিকগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, প্রধানত দুই ভাগে, সেটি কি? ট্রেডিশনাল ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড মডার্ন ক্যাপিটাল বাজেটিং। ট্রেডিশনাল ক্যাপিটাল বাজেটিংয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেই ব্যাক পিরিয়ড বা মূলধন ফেরত সময় পদ্ধতি। আরও একটি পদ্ধতি, সেটি হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR, নেট প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড। আমরা একটা একটা করে অঙ্কের মাধ্যমে দেখার চেষ্টা করব।
তো হোয়াট ডু ইউ মিন বাই পে ব্যাক পিরিয়ড বা পিবিপি, শর্টকাট এটাকে আমরা বলে থাকি পিবিপি। এটি হলো এমন যে তুমি যত টাকা ইনভেস্ট করতে চাচ্ছ কোনো একটি প্রকল্পে, ধরো 1,00,000 টাকা তুমি ইনভেস্ট করতে চাচ্ছ, এই টাকাটা কত সময়ের মধ্যে ফেরত আসবে ওই সময়টাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড বা মূলধন ফেরত সময়। অর্থাৎ আমি 1,00,000 টাকা ইনভেস্ট করে 4 বছর আমি যদি 1,00,000 টাকা ফেরত পাই, তাহলে ওই 4 ইয়ার্সটা হবে পে ব্যাক পিরিয়ড। লেটস সি দ্য লিটারেচারটা একটু খেয়াল করো। পেব্যাক পিরিয়ড ইজ এ নেসেসারি পিরিয়ড ফর গিভিং ব্যাক দ্য ইনভেস্টেড মানি, অর্থাৎ বিনিয়োজিত অর্থ ফেরত আসার সময়টাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। ইট এমফাসাইজেস মোর অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোস। এটা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা কত, ইকোনমিক লাইফ অফ দ্য প্রজেক্ট কত, অর্থাৎ একটি প্রকল্পের অর্থনৈতিক আয়ুষ্কাল কত, অ্যান্ড অরিজিনাল ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টগুলো দরকার পড়ে। আমি যদি পেব্যাক পিরিয়ড বের করতে চাই তাহলে আমার ক্যাশ ইনফ্লো অর্থাৎ কত টাকা প্রতি বছর আসতেছে সেটা লাগবে, ইকোনমিক লাইফ লাগবে এবং অরিজিনাল ইনভেস্টমেন্টও লাগবে। তো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। ধরো একটা প্রকল্পের ক্যাশ আউটফ্লো আছে, ক্যাশ ফ্লো যেটা দেওয়া আছে সেটি আছে তোমার মনে করো 1,00,000 টাকা। দেখো ক্যাশ আউটফ্লো অর্থাৎ তুমি ইনভেস্ট করবে 1,00,000 টাকা, পরবর্তীতে ক্যাশ ইনফ্লো হবে প্রথম বছর 45,000, দ্বিতীয় বছর 40,000, তৃতীয় বছর 35,000 এবং চতুর্থ বছরে কত 50,000 টাকা। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমার 1,00,000 টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে। তো এটা যদি আমরা খেয়াল করি, যেটা করতে হবে সেটি হবে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো সেটা কীরকম? এই যে দেখো প্রথম বছর 45,000, পরে আসছে 40,000, একসাথে যোগ করলে হয় কত 85,000, এরপর আবার 35,000 যোগ করলে হয় 1,20,000, এরপর আসছে কত 50,000 যোগ করলে হয় 1,70,000। লক্ষ্য করো যে আমাদের যে টাকাটা প্রয়োজন 1,00,000 টাকা, ওই যে ইনভেস্টমেন্ট যে 1,00,000 টাকা আছে সেই 1,00,000 টাকা থেকে কিন্তু 4 বছরে অনেক বেশি চলে আসছে 1,70,000। আমরা 2 বছরে দেখলাম আসছে 85,000, 3 বছর যদি হিসাব করি তাহলে দেখি 1,20,000 চলে আসছে। তার মানে 1,00,000 টাকা ফেরত আসতে আমার আরও কম সময় লাগবে। এটা আমরা কীভাবে বের করব? আমরা একটু ফর্মুলা খেয়াল করি। পেব্যাক পিরিয়ড সমান ইয়ার্স প্লাস রিমেইনিং অ্যামাউন্ট ডিভাইডেড ক্যাশ ইনফ্লো ইন দ্য নেক্সট ইয়ার। এই যে ইয়ার্সটা লেখা আছে এটা আমরা লিখতে পারি হলো যে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এই ইয়ারটা আমরা লিখব প্রিভিয়াস ইয়ার প্লাস রিমেইনিং অ্যামাউন্ট। তো প্রিভিয়াস ইয়ার কোনটা আমরা বুঝি, আমরা একটু এদিকে আসি। প্রিভিয়াস ইয়ার হলো এই যে 1,00,000 টাকা যেই বছরে আসবে, হ্যাঁ 1,00,000 টাকা যেই বছরে আসবে তার আগের বছরটা, 1,00,000 টাকা কোন বছরে আসতেছে, এই যে থার্ড ইয়ারে কিন্তু আমার 1,00,000 টাকা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তার আগের বছরটাতে দেখা যাচ্ছে 2 বছর যোগ করলে কত হয় 85,000 টাকা হয়। এই যে এই 85,000 টাকা আমার হচ্ছে কোন ইয়ারে, দ্বিতীয় বছরে। ঠিক আছে, আর আমার মূলত টাকাটা আসবে তৃতীয় বছরে গিয়ে। সো আমি যখন অঙ্ক নির্ণয় করতে যাব তখন যেটি আসবে সেটি হলো প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রিভিয়াস ইয়ার্স প্লাস রিমেইনিং অ্যামাউন্ট। তো রিমেইনিং অ্যামাউন্ট কত আমরা একটু খেয়াল করি। রিমেইনিং অ্যামাউন্ট হলো, আমি দেখো দ্বিতীয় বছরে আমার টাকা আসতেছে 85,000, তাহলে রিমেইনিং অ্যামাউন্ট আমরা যদি বের করি সেটা আসবে 1,00,000 মাইনাস 85,000, অর্থাৎ 1,00,000 থেকে 85,000 বাদ দিলে যেটা সেটা আমার আসবে কোন বছরে যায়, পরের বছরে তৃতীয় বছরে। তৃতীয় বছরের কত টাকা আছে আমরা একটু খেয়াল করব। তৃতীয় বছরে দেখো টাকা আছে আমাদের এই যে 35,000, এই 35,000 দিয়ে আমরা যদি ভাগ করি আমরা পাবো হলো একসাথে দেখো 0.428। অর্থাৎ আমরা এখানে বলতে পারছি কি যে আমার উপরোক্ত যে হিসাবটা দেখলাম সেখান থেকে আমরা খেয়াল করলাম যে আমার টাকাটা ফিরে আসতে সময় লাগবে 2.428 ইয়ার্স। এটাকে আমরা যদি বছর হিসাব করে আসবে 2 years 5 months and 5 days। ঠিক আছে, এখানে একটু উল্লেখ করবার প্রয়োজন আছে, সেটি হলো এই জায়গায় আমরা দেখতে পাইলাম যে টাকাগুলো আসতেছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট। যদি প্রত্যেক বছর সমান টাকা আসতো তাহলে কিন্তু পেব্যাক পিরিয়ডটা বের করা
আরও সহজ হয়ে যেত। ধরে নিচ্ছি প্রতি বছর আমার টাকা আসে হলো 30,000 টাকা। তাহলে 1 লাখ টাকা আসতে আমার কয় বছর লাগবে? 1 লাখকে আমরা 30,000 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পেব্যাক পিরিয়ডটা পেয়ে যাব। তো একটু খেয়াল করো, যদি আমার ইকুয়াল টাকা আসতো, ইকুয়াল যদি হতো, ইকুয়াল অ্যামাউন্ট যদি হতো, ইকুয়াল অ্যামাউন্ট হলে আমরা পেব্যাক পিরিয়ডটা বের করতাম কি দিয়ে? টোটাল যে টাকাটা আছে 1 লাখ, আমরা ইনভেস্টমেন্ট 1 লাখ আছে, ধরে নিচ্ছি যে ইকুয়াল অ্যামাউন্ট আমার কাছে কত টাকা? 30,000 টাকা, অর্থাৎ প্রত্যেক বছরে আসবে 30,000। তাহলে 1 লাখ টাকা ফেরত আসতে আমার কত লাগবে? সরাসরি এই ক্যাশ আউটফ্লোটাকে আমরা 30,000 দিয়ে ভাগ করলে পেয়ে যাব হচ্ছে 1 লাখ টাকা কত দিনে আসবে। তাহলে কত দিনে আসতে পারে? 1 লাখ টাকা আমার আসতে পারে হলো 3 দশমিক কত 3 বছর লাগতে পারে। ওকে, আমরা বুঝে গেছি যদি ইকুয়াল অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে কী হবে। তো আমরা আরেকটু আগায়, পরবর্তী হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, বা ওইটাকে আমরা বলি এনপিভি মেথড। নিট প্রেজেন্ট ভ্যালু মেথড বা এনপিভি মেথড। দেখি নিট প্রেজেন্ট ভ্যালু মেথড কাকে বলে। নিট প্রেজেন্ট ভ্যালু রেফার্স টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো। অর্থাৎ তুমি যেই টাকা প্রকল্প থেকে পাবে সেটাকে যদি আমরা বর্তমান মূল্যে নির্ণয় করি, সবগুলো টাকার বর্তমান মূল্য যা হবে তা থেকে যত টাকা ইনভেস্টমেন্ট করবে তা মাইনাস করলে যা পাবো সেটিকে হচ্ছে আমরা বলি এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে বোঝা যাচ্ছে যে এনপিভিতে আমাদেরকে কী করতে হবে? টাকাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। অর্থাৎ তুমি আগামী বছর পাবে 10 টাকা, এই বছর নিশ্চয়ই সেই 10 টাকা কি আগামী বছরে 10 টাকার সমান হবে না, কম হবে, আমাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো প্রেজেন্ট এনপিভির ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো। এখানে আমরা বিনিয়োগ করার প্রক্রিয়াটা কি? আমরা বিনিয়োগ করব এভাবে, অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট হোয়েন এনপিভি ইজ পজিটিভ। অর্থাৎ এনপিভির মান যদি 0 থেকে বেশি হয় তাহলে আমরা প্রকল্পটি গ্রহণ করব, যদি 0 থেকে কম হয় প্রকল্পটি আমরা বর্জন করব। তবে কখনো যদি এনপিভির মানটা 0 হয়, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো যদি ইকুয়াল হয়, তথাপিও আমরা প্রকল্প গ্রহণ করতে পারি। ঠিক আছে, তো আমরা আরেকটু আগাই। পরবর্তী স্লাইডে আমরা দেখব হচ্ছে কিভাবে আসলে আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে পারি। এরকম একটা টেবিল আমাদেরকে করতে হবে। টেবিলটাতে কী কী থাকবে? থাকবে হলো বছর থাকবে, তারপর আমাদের ক্যাশ ফ্লোজ থাকবে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যাট দ্য রেট অফ 10%। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর মানে হলো যে 1 টাকার বর্তমান মূল্য কত, 10% হারে 1 টাকার বর্তমান মূল্য কত। প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, তারপর হচ্ছে টোটাল ক্যাশ ইনফ্লো। আমি একটু দেখাচ্ছি প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা, যে আমরা একটু এখানে খেয়াল করি। এই যে প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা আমরা সবাই জানি হয়তো, পিভি ইকুয়াল টু, খেয়াল করো, পিভি ইকুয়াল টু কী জানি আমরা? এফ বি ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই না? এই এফ বি হচ্ছে ফিউচার ভ্যালু, 1 প্লাস আই টু দি আই হলো সুদের হার, এন হচ্ছে বছর। আমরা যখন প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বের করব, এখানে এফ বির মান বসাবো কত? 1, আয়ের মান এখানে 10% দেওয়া আছে, 10% মানে 0.10, এন এর মান প্রথম বছরের ক্ষেত্রে 1 বসাবো, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 0.826 বসাবো, তৃতীয় বছরের ক্ষেত্রে 2 বসাবো, তৃতীয়। এটা অন্যভাবে বের করে আমি এভাবে দেখাচ্ছি না, তোমাদের যাদের ক্যালকুলেটর আছে তাদেরকে আমি ক্যালকুলেটর ফাংশন শেখানোর দেখাবো। তুমি যাদের সাধারণ ক্যালকুলেটর তারা যেই কাজটি করবে সেটি হলো, ক্যালকুলেটর এরকম চাপবে 1 ভাগ 1 পয়েন্ট, এই যে 10% মানে 10, ঠিক আছে, ভাগ করলে যেটা আসবে সেটা প্রথম বছরের মান বসাবো, আর 0 বছরে 10%-এ 1 টাকার মূল্য 1 টাকাই হবে, এটা বসাবো। তাহলে তুমি ক্যালকুলেটর চাপবে, জেনারেল ক্যালকুলেটর দেখবে ভ্যালুটা আসবে 0.909।
এরপর আর কিছু কাজ করলাম, পরে শুধু ইকুয়াল চাপবে, দেবে দ্বিতীয় বছরে আসবে 0.826, তৃতীয় বছরে আসবে দেখবে যে 0.759, চতুর্থ বছরে আসবে দেখবে যে 0.683। এটাকে আমরা বলছি কি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। তো আমি আগেই বলেছিলাম প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর মানে হলো 1 টাকার বর্তমান মূল্য। তো 1 টাকার বর্তমান মূল্য যদি 0.909 হয়, স্বাভাবিকভাবেই 45,000 টাকার বর্তমান মূল্য কত হবে? 40,905 টাকা। অর্থাৎ এটাকে গুণন করব, 40,000কে 0.826 দিয়ে গুণন করে 33,040, 35,000কে 0.751 দিয়ে গুণন করে 26,285, 50,000 গুণন এত। আর তাহলে আমরা পাইলাম, দেখো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো আমরা পেয়েছি কত? 1,34,380। আর ওইদিকে আমার ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লাখ টাকা। সো এনপিবি আসবে 1,34,380 মাইনাস 1 লাখ ইকুয়াল টু কি আসলো? এই যে 1,34,000, এত থেকে আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের আসবে হলো 34,000, লুক এট 34,380 টাকা। দ্যাট মিন্স আমি যা ইনভেস্ট করতেছি এবং যা পাচ্ছি তার প্রেজেন্ট ভ্যালু ইনভেস্টমেন্টের থেকে বেশি, ফলে আমরা এই প্রকল্পে ইনভেস্ট করতে পারি। এইভাবে বিভিন্ন প্রকল্পে আমরা কি ইনভেস্ট করতে পারবো। তো এখানে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরসের জায়গায় 10%-এর জায়গায় 12% থাকতে পারতো। সেই ক্ষেত্রে আমরা কী করতাম? যদি 12% হতো, 12% হলে আমরা পিবি ফ্যাক্টর যখন বের করতাম তখন লিখতাম 1/1.12। প্রথম বছরের জন্য ইকুয়াল দিয়া যা আসতো তা লিখতাম, দ্বিতীয় বছর আবার ইকুয়াল, আবার ইকুয়াল, আবার ইকুয়াল, আবার ইকুয়াল। অর্থাৎ শুধু সমান চিহ্ন চাপলে পরবর্তী প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরসগুলো চলে আসবে। তো এইভাবে আমরা যদি পরের যে মেথডটা আছে সেটাতে যাই, আমরা প্রোজ অ্যান্ড কনস অফ এনপিভি এগুলি, অর্থাৎ এটার সুবিধা অসুবিধাগুলো আমরা দেখে নেব। পরের যে মেথডটি সেটি হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর। হ্যাঁ, তো আইআরআর ইজ দ্যাট রেট অ্যাট হুইচ দ্য সাম অফ ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লোজ ইকুয়াল দ্য সাম অফ ডিসকাউন্টেড ক্যাশ আউটফ্লোজ। ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইজ জিরো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে যে 10%-এ এনপিভি বের করলাম, খেয়াল করে দেখবে ওখানে আমাদের এনপিভি কত আসছিল। এই যে দেখো, আমাদের এনপিভি আসছিল 34,380 টাকা, তাই না? তো 10%-এ বোঝাই গেল আমার এনপিভি কি আসে? পজিটিভ আসে। তো আইআরআর হচ্ছে এমন একটি রেট, যেই রেটে এনপিভি বের করলে সবসময় কী হবে? এনপিভি আসবে জিরো। অর্থাৎ ক্যাশ আউটফ্লো এবং প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো সবসময় কি সমান হবে। এটা ক্যাপিটাল বাজেটিংয়ের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গ্রহণযোগ্য একটা পদ্ধতি, তবে নির্ণয় করা একটু সময় সাপেক্ষ। এখানে বলা যায় ইট ইজ কল্ড ইন্টারনাল রেট বিকজ ইট ডিপেন্ডস মেনলি অন দ্য আউটলে অ্যান্ড প্রসিড অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট অ্যান্ড নট অন এনি রেট ডিটারমাইন্ড আউটসাইড দ্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ ইনভেস্টমেন্টের বাইরে কোনো হার দিয়া এটাকে বিবেচনা করা হয় না। এটি একেবারেই ইনভেস্টরদের নিজস্ব বিষয়। এটা ইনভেস্টরদের আউটলে এবং এর থেকে কি টাকা আসে সেটার উপর নির্ভরশীল। তো আইআরআর এর ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত কীভাবে নেব? আইআরআর যদি তোমার যে আর এর মান দেওয়া থাকবে, ডিসকাউন্টিং রেট যেটা দেওয়া সেটা থেকে বড় হয়, তাহলে আমরা গ্রহণ করব। যেমন আমাদের আলোচ্য অঙ্কে ডিসকাউন্টিং রেট দেওয়া আছে 10%, তো আমাদের আইআরআর যদি 10% থেকে বেশি হয় তাহলে গ্রহণ করব। আইআরআর ফর্মুলা কি? লেটস সি। আইআরআর করতে গেলে একটু মাথায় রাখবে, আইআরআর করতে গেলে আমাকে 2টা ডিসকাউন্টিং রেট রাখবে, 2টা এনপিভি বের করতে হবে। আইআরআর বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড বা ভ্রান্তি এবং চেষ্টা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে ইন্টারপোলেশন, আরেকটি পদ্ধতি হলো ফেক এনপিভি মেথড। তো আমি সেই পদ্ধতিটা আলোচনা করব যেটি সবচেয়ে প্রচলিত, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যেহেতু আইআরআর কেউ জানে না, সেহেতু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যতক্ষণ পর্যন্ত আইআরআর জিরো হয়, অর্থাৎ এনপিভি জিরো হয়, ততক্ষণ চেষ্টা করতে হয়। কিন্তু মজার বিষয় হলো তুমি কখনোই এনপিভি জিরো আনতে পারবে না, কারণ তুমি আসলে আইআরআরটা জানো না। ফলে তোমাকে এমন 2টা আইআরআর সিলেক্ট, এমন 2টা রেট সিলেক্ট করতে হবে যেটার মাঝামাঝিতে তোমার কি আইআরআর থাকতে পারে। যেমনটি দেখো, আমরা উদাহরণ যেটা দেখেছিলাম যে 10%-এ আমরা বের করেছিলাম
ইত্যাদিতে 40,905, 33,040, এত এত। এখন আমরা খেয়াল করে দেখলাম যে 10%-এ আমার আইআরআর এনপিবি আসছিল 34,380। দ্যাট মিনস এনপিবি আসছে পজিটিভ। মাথায় রাখবে, যদি প্রথম রেটটা দিয়া এনপিবি বের করলে পজিটিভ হয়, দ্বিতীয় রেটটা আরেকটু বড় নিতে হবে। আবারও রিপিট করছি, প্রথম রেট দিয়া যদি এনপিবি পজিটিভ হয়, দ্বিতীয় রেট দিয়া আমাকে এনপিবি বের করতে হবে এবং দ্বিতীয় রেটটি বড় হবে। কত বড় হবে? 10%-এর পরে 11%ও তো বড়, 15%ও বড়, 20%ও বড়, 30%ও বড়। এটি আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে মিনিমাম যেটা ব্যবধানটা নেবে প্রথমটা থেকে দ্বিতীয়টির রেট যেন মিনিমাম 5% বেশি হয়, ম্যাক্সিমাম 30%, সরি ম্যাক্সিমাম হচ্ছে 10%। তাহলে আমরা এই অঙ্কে নিয়েছিলাম 10%, পরবর্তী নিতে পারতাম কত? 20%। মজার বিষয় হলো 20%ও এই প্রকল্পের এনপিবি নেগেটিভ আসবে না। কিভাবে জানি? এটা আমি যে বলেছিলাম ফেক এনপিবি করে এটা করা যায়। তো আমি আলোচনা না বাড়াই, আমরা 30% ধরে অঙ্ক করব। তুমি প্রমাণ করতে পারো 10%-এ যেটা পাইছো এরপরে 20% করবা, দেখবা যে এনপিবি পজিটিভ আসতেছে। আমাকে যতক্ষণ না পর্যন্ত আরেকটা এনপিবি নেগেটিভ আসবে আমাকে চেষ্টা করেই যেতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো আমি এতগুলি চেষ্টা না করে সরাসরি, আমি যেহেতু জানি কত পার্সেন্টে পজিটিভ নেগেটিভ আসবে, আমি 30%-এ চলে গেলাম। ওই 30%-এ দেখো ফ্যাক্টর আসছে 0.76925917, 0.4551, 0.3501, এইভাবে টোটাল আসছে। অর্থাৎ 45,000 কেটে দিয়ে গুণন করলে 34,614, 23,688। আমরা একটু খেয়াল করি, দেখব আইআরআর যদি আসি, প্রথমটাতে আসছে আমার 34,380, দ্বিতীয়টাতে আসছে আমার নেগেটিভ, খেয়াল করো 8,000, কত 8,000 আমার আসছে, খেয়াল করো এই যে নেগেটিভ 8,285। আর প্রথম যেটা ছিল 10%-এ সেখানে আসছে 34,380। তো আইআরআর ফর্মুলা কি? আমরা আইআরআর ফর্মুলাটা এখনও জানি না, তাই তো? আইআরআর ফর্মুলা হলো, আমরা যদি লোয়ার ডিসকাউন্টিং রেট দিয়ে শুরু করি, লোয়ার রেট প্লাস লোয়ার রেটের এনপিবি ভাগ লোয়ার রেটের এনপিবি এবং হায়ার রেটের এনপিবি, এই দুইটার যোগফল। দেখো আমি একটু এভাবে দেখাচ্ছি। আইআরআর ইকুয়াল টু, এই যে লোয়ার রেট যেটা ছিল এলআর, আমার স্ক্রিনে আসবে না, প্লাস এটাকে আমরা ছোট্ট অক্ষর দিয়ে প্রকাশ করব, সি ডিভাইডেড সি মাইনাস, এখানে দেখায় আমরা আইআরআর ইকুয়াল টু, আমি নিচে লিখছি, এটাকে আমরা যেটা বলি এ অক্ষর দিয়ে প্রকাশ করব, এ প্লাস সি, সি মাইনাস ডি, এখানে আসবে বি মাইনাস এ। আমি একটু বলে রাখি, এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝাবো আমরা ছোট রেট, সি দ্বারা বোঝাবো ছোট রেটের এনপিবি যেটা ছিল সেটা, বি দ্বারা বোঝাবো বড় রেট, এবং ডি দ্বারা বোঝাবো ছোট রেট বড় রেটের এনপিবি। তাহলে আমরা যদি মান বসাই, খেয়াল করব, এই যে ছোট রেট হচ্ছে আমার 10%, ছোট রেটের এনপিবি কত? 34,380, নিচে ছোট রেটের এনপিবি মাইনাস বড় রেটের এনপিবি। তো মাইনাস দিয়া বড় রেটের এনপিবিটা আসছিল আমার কি নেগেটিভ, এই জন্য নেগেটিভ চিহ্ন বসেছে। পরবর্তী যেটা কি প্লাস হবে, আমরা 30% দিয়ে 10% মাইনাস করব, মাইনাস করলে পাবো 20%। এবার দেখো আমরা যদি 10% প্লাস 34,380 ভাগ এত দিয়ে পার্সেন্টেজ ঠিক রাখলাম 0.8058, আসছে কত? 20 দিয়ে গুণন করলে সব মিলে আসছে 26.11%। কীভাবে আসলো 26.11%? এদিকে খেয়াল করো, এটা আসছে হলো 10% প্লাস 16.11%, অর্থাৎ এটা, অর্থাৎ 0.8058কে 20 দিয়ে গুণ করে এটা আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমার আইআরআর আসছে 26.11%। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারলাম যে 10%-এ পজিটিভ আসছে, 15%-এও পজিটিভ আসবে, 20%-ও পজিটিভ আসবে, 25%-ও কি পজিটিভ আসবে। তুমি যদি
আমার মতো না বুঝো আগে থেকে, তাহলে অবশ্যই তোমাকে ওইটাই করতে হবে। 10 20 দেখবে পজিটিভ আসে, 25 দেখবে পজিটিভ আসে, 30 নেগেটিভ আসবে। যেহেতু অনেকবার চেষ্টা করে আমাকে নেগেটিভ আনা লাগতেছে, সেহেতু এটাকে আমরা বলছি কি ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ওকে, আমরা আরেকটি মেথড দেখব, সেটি হলো এটা দেব না, এই যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড, পিআই মেথড যেটাকে আমরা বলছি। এটা খুবই সোজা একটি মেথড। প্রফিটেবিলিটি ইন্ডেক্স প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস ডিভাইডেড প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। আবার বলছি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথডের ক্ষেত্রে পিআই এর ফর্মুলা সমান, এই দেখো, পিআই ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টিপিভি ডিভাইডেড এনসিও। হ্যাঁ, আমরা এই যে ক্যাশ ইনফোর টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করছিলাম 1,34,380, ওইটাকে ভাগ করবো 1 লাখ দিয়ে, যে ফলাফল আসবে সেটি হচ্ছে আমার পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করব, সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মান যদি 1 বা 1 থেকে বেশি হয়, আবার বলছি, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মান যদি 1 বা 1 থেকে বেশি হয়, তাহলে আমরা সেই প্রকল্পটি গ্রহণ করতে পারব। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে মেথডগুলো দেখলাম সেটি হলো পেব্যাক পিরিয়ড মেথড, আমরা দেখেছি নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আমরা দেখলাম ইন্টারনাল রেট অফ রিটার্ন, এবং আমরা দেখেছি কি পিআই মেথড বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড। এখানে আরেকটি মেথড নিয়ে আমি কথা বলি, সেটি হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড। এটা অত্যন্ত সোজা। নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড হলো এরকম যে এনপিআই ইকুয়াল টু নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড ইকুয়াল টু, ফর্মুলাটা খুব সোজা, এনপিভি, তোমার যে রেটটা দেওয়া ছিল ওই রেটে এনপিভি বের করেছো, ভাগ এনসিও। যেহেতু এক কথা এটা শেষ করা যায়, সেই জন্য আমি এটা করাইলাম। নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইকুয়াল টু এনপিভি ডিভাইডেড এনসিও, আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স ছিল টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড এনসিও। তো আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করেছো, তবে ভিডিওটি বারবার তোমাকে দেখতে হবে, এবং বারবার দেখে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি পারবে। এরপর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবে। আমার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তীতে আপডেট জানাবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকো।